গল্প সাইকো স্টকার ফাইকো এস আনবেয়ারেবল লাভ। লিখায় লিজা বুয়েন। গা ভর্তি গয়না আর ভারী লেহেঙ্গা পরে দৌড়াচ্ছি আমি। ঠিকমতো দৌড়াতে পারছি না, তবুও পালাচ্ছি। না নিজের বিয়ে থেকে পালিয়ে যাচ্ছি, না বরং নিজের বিয়ের আসরের দিকে যাচ্ছি। আমি হয়তো প্রথম মেয়ে যে বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও বিয়ে করার জন্য মণ্ডপে ফিরে আসছি। ওহ, পরিচয় তো বলাই হয়নি, আমি তাসফিয়া নূর। বাবা মায়ের দুইমাত্র সন্তান। আর যার থেকে পালাচ্ছি যে হচ্ছে শহরের মস্ত বড় মুখোশধারী গুন্ডা সৌহার্দ্য রেহমান, দো হি ইজ অলসো এ সাইকো। বাড়ির সামনে এসে রীতিমতো হাঁপাচ্ছি। এই বিউটিশিয়ানদের কত করে বললাম হালকা সাজ দিতে, তবুও 10 কেজি মেকআপ লাগিয়ে দিল আবার বলে, মেম দিস ইজ ট্রেন্ডিং ব্রাইডাল লুক। কিন্তু বাড়িতে ঢুকার সাহস পাচ্ছি না। কেমন জানি সব নিশ্চুপ হয়ে আছে। মনে হচ্ছে মৃত্যুপুরী, কোনো সাড়া শব্দ নেই। এতক্ষণে বোধ হয় বরযাত্রী এসে বসেও ছিল, বাবাকে না জানি কতটা হেনস্থা হতে হয়েছে। আমার বাবা আবার অতি আবেগী মানুষ। অলরেডি একবার স্ট্রোক করেছেন আমি বিয়েতে রাজি হয়নি বলে। ছেলের বাবার মুস্তবর বিজনেস। শহরে বাড়িগাড়ি সবই আছে। যখন বললাম ছেলে কি করে, তখন বাবার জবাব ছিল, বাবার পরে এই বিজনেস ছেলেই তো সামলাবে, মানে হচ্ছে ছেলে 1 নাম্বারের নিকাম্মা, বাবার হোটেলে খাওয়া ছাড়া আর কোন কাজ নেই কি কপাল আমার। যাই হোক, নিজেকে একটু শান্ত করে মেইনডোর ধাক্কা দিতেই আমার পায়ের কাছে ভারী কিছু পড়ল। তাকিয়ে দেখি আমার হবু বরংশাই আধমরা হয়ে পড়ে আছে, আর সামনে সাক্ষাৎ সাইকো পায়ের উপর পা তুলে বরের আসনে বসে আছে। আমার পাশ দিয়ে সুরসুর করে কতগুলো কালো জল্লাদ ঢুকে গেল আর ওই সাইকোর পাশে গিয়ে দাঁড়ালো। আমি তো হতবাক, এই লোকটি না কতক্ষণ আগে আমার পিছনে ছিল। তাহলে কোন এলো এরা আবার আমার বেচারা হবু বরকে মেরে আধমরা করে ফেলল। ভয় ভয় বাবার দিকে তাকাচ্ছি। বাবাকে দেখেই বুঝা যাচ্ছে খুব রেগে আমার দিকে তেড়ে আসছে। এই বুঝি আমার নরম গালটা থাপড়ে ভোঁতা করে দিল আব্বু। লেহেঙ্গা খামচে ধরে খিচে দাঁড়িয়ে আছি। তখনই ঠাস ঠাস করে কয়েকটি শব্দ হলো, কিন্তু আমি ব্যথা পেলাম না কেন? নাকি ভয়ের চোটে ব্যথা ভুলে গিয়েছি? না, ঠিক আমার গালে পড়েনি। পড়েছে বেটা নিকাম্মার গালে। আব্বু ওই সাইকোকে কিছু না বলে এই ছেলেকে মারছে কেন? ওই ছেলেকে মারা হলে বাবা আমার দিকে এগিয়ে আসলেন। বাবাই। আসলে আমি নিজেকে প্রস্তুত করছি মার খাওয়ার জন্য, কিন্তু আমার চিন্তায় একমগ পানি ঢেলে বাবা আমাকে জড়িয়ে ধরলেন। ভালো হয়েছে তুমি ঠিক আছো মা। এই শয়তানকে বিয়ে করতে হবে না তোমার। একে তো আমি। বলেই লাথি দিল ছেলেটির গায়ে। ছেলেটির বাবা মা এগিয়ে আসতে গিয়েও আসতে পারল সাইকোর ওই কালো জল্লাদ মানে বডিগার্ড এর কারণে। আমি ঠিক বুঝতে পারছি না কি হলো, তখনই বাবা বলল, আমার মা মরা মেয়েকে আমি রাজকন্যা বানিয়ে রেখেছি। সে কারো রানী হবে, সতীন নয়। এই ছেলে আগেও একটা বিয়ে করেছে, আবার আমার প্রিন্সেসকে বিয়ে করতে চায়। কেউ একে ধরে বাইরে ছুঁড়ে ফেলে আসো। মা তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আরো বড় ঘরে বিয়ে দিব। ইয়া আল্লাহ, তুমি কত মহান। আমার তো লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে, কিন্তু বাবার সামনে দুঃখী দুঃখী ফেস নিয়ে বললাম, বাবাই আমি এমনিতেও তোমাকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না, আর যেহেতু এই বিয়ে ভেঙে গিয়েছে তাই আর বিয়েই করব না। তখনই আশেপাশের মানুষ কেমন জানি কানাঘুষা করতে লাগলো। এদের কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তাদের অনেকেই আমাকে অপা উপাধি দিয়ে ফেলেছে। আমি নাকি আমার মাকে খেয়েছি, এখন যার সাথে বিয়ে হবে তাকেও খাবো। আমরা দুই বোন।
আমার বড় বোনের নাম তাজকিয়া আর আমার নাম তাসফিয়া, তবে বাবা নূর বলে ডাকেন। আমার বড় বোন আমার থেকে 8 বছরের বড়। আমার মা রিস্ক নিয়েই আমাকে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাকে জন্ম দেয়ার কয়েক ঘন্টা পর তিনি মারা যান অতিরিক্ত ব্লিডিং এর কারণে। বাবা মাকে খুব ভালোবাসতেন, তাই আর কখনো বিয়ে করেননি। আমি নাকি আমার মায়ের মতো দেখতে, প্রায় ছোটবেলা থেকে এমনটাই শুনে এসেছি। আমাকে ছোটবেলায় ফুফি অপা বলেছিল বলে বাবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। আমার মাঝে তিনি মাকে খুঁজে পান, তাই আমার প্রতি ভালোবাসাটা বেশিই তার। সবার আওয়াজ হঠাৎ থেমে গেল। চারপাশে পিনপিন নীরবতা। তার মধ্যেই সাইকো এসে বাবাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়। বাবা তো খুশিতে গদগদ। তাকে জামাতা তো সেই কবেই বানাতে চেয়েছিলেন, কিন্তু আপু পালিয়ে যাওয়ায় বিয়েটা হয়নি। সে অনেক কাহিনী, কিন্তু আমি বেঁকে বসলাম। এই বিয়ে আমি কিছুতেই করব, কেয়ামত হয়ে যাক না কেন। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিলাম। দরজা ধাক্কানোর প্রবল শব্দ কানে আসছে, কিন্তু আমি খাটের কোণে বসে আছি। বাবার ডাকেও আজ সাড়া দিলাম না। অন্য কেউ হলে রাজি হয়ে যেতাম, কিন্তু এই সাইকোকে আমি কিছুতেই বিয়ে করব না। তখনই বিকট শব্দে আমার দরজাটা শহীদ হলো আর সাইকো ভেতরে ঢুকল। বাবা ঢুকতে চাইলে বলল সে একা কথা বলতে চায়। বাপ দ্বিমত করেনি। তার সেই বডিগার্ডগুলো দরজা ধরে দাঁড়িয়ে আছে, আর সে ভেতরে ঢুকে আমার পাশে বসল। আমি কিছুটা ভেতরে চেপে গেলাম। বিয়ে করতে চাও না কেন আমায়? আপনার মতো একটা মানুষরূপী শয়তানকে আমি কখনো বিয়ে করব না, কথাটা বলে শেষ করতেই পকেট থেকে কিছু একটা বের করে আমার গলায় চেপে ধরল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আর একটা কথা বললে গলা কেটে 2 ভাগ করে ফেলব। চুপচাপ বিয়ের জন্য রাজি হয়ে যাও, না হয় বলেই ছুরিটা আরো চেপে ধরল। আমি কিছুটা ভয় পেলেও শান্ত কণ্ঠে বললাম, এইসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি এই কিছুতেই করব না। তুমি ভাবছো ভয় দেখাচ্ছি আমি তোমাকে, তাই না? ভয় দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে ট্রেইলার দেখাই আগে। বলেই হাত চেপে ধরল আমার। আর ছুরি আমার হাতে ঘষতে লাগলো। আমি ভয় হাত টানছি আর বলছি, আমার হাত ছাড়ুন বলছি, না হয় আমি চিৎকার দিব। ছাড়েন বলছি, না হাত ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছি। টানাটানির এক পর্যায়ে সে আমার হাতে ওই ছুরি দিয়ে টান দিল। আমি গগনবিদারী এক চিৎকার দিলাম। হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর আমি অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে আছি। হাতের যন্ত্রণায় প্রাণ যাওয়ার মতো অবস্থা আমার। টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু কিছুতেই হাত ছুটাতে পারছি না। জান কষ্ট হচ্ছে? আর একটু কষ্ট করো, দেখো তোমার শরীর থেকে রক্ত কমে গেলে তুমি উইক হয়ে যাবে, আর আমি তখন তোমাকে সহজেই বিয়ে করতে পারবো। রাজি হয়ে যাও তাড়াতাড়ি। রাজি হও। বলেই হাতের ক্ষতস্থানে টাচ করতে লাগলো। জানি না কেন বার টাচ করার সাথে সাথে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি কান্না করে বলা শুরু করলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। খুব কষ্ট হচ্ছে আমার। ছাড়ুন আমাকে। আমারও তো কষ্ট হচ্ছে, দেখো খুব খুব কষ্ট হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু খুব শান্তি লাগছে তোমাকে কাঁদতে দেখে। তার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষ এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? এখন বুঝতে সে আমার কাটাস্থানে লবণ লাগাচ্ছে। এতটা নির্দয়। তার চোখে পানি, কিন্তু মুখে হাসিয়ে কেমন ভালোবাসা তার। পাশ থেকে ছুরিটা উঠিয়ে আমার আরেক হাতে টাচ করতেই আমি ছিটকে দূরে সরে গেলাম। আমার সাথে এমন করবেন না প্লিজ। ছেড়ে দিন আমাকে। ছাড়বো, সত্যিই ছেড়ে দিব, কিন্তু তার আগে রাজি হও।
তুমি রাজি হলেই তো সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতেই আপনার মতো নির্দয় মানুষকে বিয়ে করব না। দরকার হয় মেরে ফেলুন আমাকে। কথাটা বলার সাথে সাথে তীব্র গতিতে আমার পাশ দিয়ে ছুরিটা গিয়ে দেয়ালে আঘাত করল। আর একটু ডানে থাকলেই হয়তো আমার চোখে গিয়ে লাগত। খুব শার্পভাবে মেপে মারা যাতে আমার পাশ ঘেঁষেই যায়। ভয় আমার কথা যেন গলায় আটকে গেল। হঠাৎ করেই ভায়োলেন্ট হয়ে গেল, সে যা পারছে তা ছুঁড়ে মারছে। তুমি বিয়ে করবে না তো আমায়? ঠিক আছে তাহলে আর বাঁচিয়ে রেখে কি লাভ? হ্যাঁ ঠিক মেরে ফেলুন আমার। কারণ বেঁচে থাকতে কখনো আপনার কথা শুনব না আমি। সে আমার কাছে এসে চোয়াল শক্ত করে চেপে ধরে বলল। শুনবে শুনবে। বেঁচে থাকতেই শুনবে। কাকে মারব সেটা তো আগে শুনো। তখনই দরজার বাইরে বাবার আওয়াজ শোনা যাচ্ছে। মা তুমি ঠিক আছো? সৌহার্দ্য সব ঠিক আছে বাবা? এতক্ষণ লাগছে কেন তোমাদের? আমি ভীত নয়নে তার দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি আল্লাহ যা ভাবছি তা যেন না হয়। একদম ঠিক ভাবছো তুমি জান। আমি যদি আমার প্রিয় জিনিস না পাই তাহলে অন্য কারো প্রিয় জিনিস আমি রাখি না। কারণ তাকে সুখে দেখলে আমার বড্ড কষ্ট হয় ঠিক এখানে বলেই বুকের বা পাশে ইশারা করল। না আপনি এটা করবেন না। যা করার আমার সাথে করুন কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। তার মানে তোমার প্রিয় জিনিস তোমার বাবা? তাহলে তার এই দুনিয়ায় থাকার অধিকারই নেই। তোমার প্রিয় জিনিস তো শুধু আমি হব। শুধু আমি? তাহলে তো তোমার বাবাকে। আমি চিৎকার করে বলে উঠলাম না। আপনি এটা করতে পারেন না। এই রকম করবেন না প্লিজ। বাবা। কিন্তু যতই চিৎকার করছি অপর পাশ থেকে কোন আওয়াজ আসছে না। বাবা কি আমার আওয়াজ শুনছে না? পরে বুঝতে পারলাম আমি বাবাকে বলে রুম সাউন্ড প্রুফ করিয়েছিলাম যাতে রাত বিরাতে লাউডস্পিকারে মিউজিক শুনলে বাবার ডিস্টার্ব না হয়। আমার আবার হিমুর রূপার মতো হুটহাট রাতে সাজার ইচ্ছে জাগে। আবার নাচার ইচ্ছেও জাগে। মিউজিক ছেড়ে উড়াধুরা নাচের। কিন্তু এই জিনিসটাই আজকাল হয়ে দাঁড়ালো। বাবা কিছুতেই আমার আওয়াজ শুনছে না আর না এই জানোয়ারের আওয়াজ শুনছে। আমি তো এটাই করব। তুমি দেখতে চাও? আমি করতে পারি কি না? ওকে ওয়েট। আমাকে ছেড়ে দিয়ে ছুরিটা উঠিয়ে নিল তারপর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এবার বুঝি বাবাকেও হারিয়ে ফেললাম। দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেললাম। না না প্লিজ। আমি রাজি। আপনি যা বলবেন সব কিছুতেই রাজি, শুধু বাবাকে ছেড়ে দিন। তুমি এত ভালোবাসো তাকে। আমার এখন কষ্ট হচ্ছে, কি করব? এরপর থেকে তুমি আর তার সাথে কথা বলতে পারবে না, তাহলে আর ভালোবাসবে না। তুমি শুধু আমাকে ভালোবাসবে। শক্ত করে জড়িয়ে ধরে বলল। এই মুহূর্তে তাকে ছোট বাচ্চা মনে হচ্ছে যে খেলনার জন্য বায়না করছে, কিন্তু এত কোন বাচ্চা নয় বরং ঠান্ডা মেজাজের সাইকো। আমার কাছে আর কোন অবসর নেই। কেন আমি এতটা হেল্পলেস? আমার ইচ্ছে হচ্ছে তাকে খুন করে ফেলি, কিন্তু আমি অসহায়। এদের মতো জানোয়ারের কারণে নারীরা এত অসহায়। এরা পাওয়ার দিয়ে সবকিছু করতে পারে, এমনকি মানুষও কিনতে পারে। আমি চুপচাপ খাটের কোণে বসে আছি। সাজ অনেক আগেই নষ্ট হয়ে গেছে। চোখের নিচে কাজল লেপ্টে আছে। আমি এখন কান্না করছি না, কিন্তু চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। পানিরাও বেইমানি করছে। যত চাচ্ছি না পড়ুক ততই আরো বেশি করে পড়ছে। হাতে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিয়েছে সে। এত আলতো করে দিয়েছে যে মনে হচ্ছিল ব্যথা আমার নয়, তার লেগেছে।
বারবার বলেছিল ব্যথা লাগেনি তো। হুহো সব নাটক। বেন্ডেজ শেষে দরজার দিকে এগিয়ে গিয়ে আবারও ফিরে আসলো, তারপর ছুরিটা হাতে নিল। আমি তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আবার না জানি কি করে। ভয়ে আর্স্ট হয়ে বসে আছি। ছুরিটা নিয়ে কয়েকবার ঘুরিয়ে দেখছে আর আমার দিকে তাকিয়ে হাসছে, তারপর হুট করেই নিজের হাতে টান দিয়ে দিল। আমি ভয়ে জোরে চিৎকার দিয়ে দূরে সরে গেলাম। মুহূর্তেই রক্তে মেঝে লাল হয়ে যাচ্ছে আর সে হাসছে। ঘর কাঁপিয়ে হাসছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আমার হাত কেটেছি দেখো। বলেই রক্ত মাখা হাত আমার দিকে এগিয়ে দেয়, সেই হাতটি দেখে আমার ভয় লাগতে শুরু করলো। নিজের হাত কাটতে যার হাত কাঁপল না, সে অনায়াসে খুন করতে পারবে। হি ইজ আ টোটাল সাইকো। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। তা বললে তো হচ্ছে না সোনা, একটু পর আমাদের বিয়ে। উঠো ঝটপট আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমার এই কাজল যে লেপ্টে আছে সেটা দেখতে কত খারাপ লাগছে দেখো। পরে ফটোশুটে কেমন দেখাবে তোমাকে? তাই তাড়াতাড়ি মেকআপ ঠিক হয় তো। সবাই যাতে বলে সৌহার্দ্য রেহমানের বউ সবচেয়ে সুন্দরী না হয় তোমাকে। বলেই রক্তমাখা হাত দিয়ে আমাকে ধরতে যায়, তখনই দরজা সরানোর শব্দ আসে আর বাবা হুড়মুড় করে ঢুকে আর সে আমার থেকে দূরে সরে যায়। ফ্লোরে রক্ত দেখেই বাবা চিল্লিয়ে উঠে আর আমার দিকে তাকিয়ে দেখে হাতে ব্যান্ডেজ করা। কি হয়েছে তোমার আম্মু? হাতে ব্যান্ডেজ কেন? আমি ঢোক গিলে কিছু বলতে যাব তার আগেই সৌহার্দ্য বলে উঠে। তেমন কিছু না আঙ্কেল, জাস্ট একটু কেটে গেছে। আমি ব্যান্ডেজ করে দিয়েছি তাই সমস্যা হবে না। এ কি তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন? কি হয়েছে একটু বলবে তোমরা? দুজনের হাতই কাটলো কি করে? নূর কিছু করেছো তুমি? না আঙ্কেল, নূরের কোন দোষ নেই। আসলে আমি ভেবেছিলাম আমার সাথে হঠাৎ বিয়েটা মেনে নিতে পারেনি ও। কিন্তু আমি ভাবতে পারিনি ও আমাকে এত ঘৃণা করে যে সুইসাইড করতে চাইবে। মাথা নিচু করে করে বলল। সুইসাইড করতে চাইবে মানে? ও নিজের হাত নিজে কেটেছে? হুম আঙ্কেল, আমি দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না, তাই প্রথমে বাধা দিতে পারিনি। তাই পরের বার যখন কাটতে নিয়েছিল আমি বাধা দিয়েছি আর দেখুন আমার হাত কেটে গিয়েছে। নূর, তুমি সুইসাইড করতে চেয়েছিলে? তুমি এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি। আজ মনে হচ্ছে আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি। ব্যর্থ বাবা আমি। বাবাকে এতটা ডিসঅ্যাপয়েন্ট হতে কখনো দেখিনি আমি। আমার বুক ফেটে কান্না আসছে। এবার বুঝতে পারলাম এই লোকটি কেন নিজের হাত কেটেছে। বাবা আমি কিছু বলতে গিয়ে ওই সাইকোর দিকে তাকিয়ে চুপ করে গেলাম। তার চোখের দিকে তাকিয়ে সত্য বলার সাহস হয়নি। যদি আমি বাবাকে সত্যিটা বলি তাহলে এই লোক তাকে। আমি ঘৃণায় দৃষ্টি সরিয়ে নিলাম। সৌহার্দ্য, তোমাকে কিভাবে আসলে সরি বলবো তার ভাষা আমার নেই। তুমি অনেক ভালো মেয়ে, ডিজার্ভ করো। নূর তোমাকে ডিজার্ভ করে না। ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। না আঙ্কেল, এ কি বলছেন? এই বিয়ে না হলে নূরের সম্মান থাকবে না। তাছাড়া আপনার একটা রেপুটেশন আছে তাই না? আমি বেঁচে থাকতে তা কি করে হতে দেই? নূরকে আমার বউ হতেই হবে। আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। মানে আমি ওকে বিয়ে করবই, আমি চিন্তা করবেন না। তাছাড়া আমি নূরকে খুব সুন্দর করে বুঝিয়েছি। নূর এখন রাজি তাই না নূর? আমার দিকে তাকিয়ে বলল। আমি বাবার দিকে চেয়ে আছি। এই প্রথম বাবার চোখে ক্ষোভ দেখালাম। মনে হচ্ছে খুবই আশাহত হয়েছেন তিনি।
দেখো ছেলেটির সাথে এত বাজে বিহেভিয়ার এর পরও তোমার সম্মানের কথা ভাবছে। তুমি আজকে আমার মাথা নিচু করিয়ে দিলে। তুমি আর তোমার বোনের মধ্যে কোন পার্থক্য নেই। দুজনেই আমার সম্মানের কথা ভাবলে না। যদি আমাকে বাবা হিসেবে মেনে থাকো তাহলে বিয়েটা করে নিও। বলেই বাবা রুম ত্যাগ করলেন। আর সৌহার্দ্য হাসিতে ফেটে পড়লেন। যেন আমার এই অসহায় চাহনি তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। আজ প্রথম মনে হচ্ছে আপু ঠিক কাজ করেছে। না হয় আপু কি করে বেঁচে থাকতো এই মানুষরূপী সাইকোর সাথে। লেটস গো বউ। বিয়ে সময় শেষ হয়ে যাচ্ছে তো। পরে কিন্তু আমি অপশন বি কার্যকর করে ফেলবো, মানে তোমার বাবাকে। ঘাড় বাঁকা করে বলল। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি মানুষে গমাগম করছে। প্রায় শখানেক সাংবাদিক ওই মানুষটিকে ঘিরে আছে। আর থাকবে নাই বা কেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট সৌহার্দ্য রেহমানের বিয়ে, যে কিনা বাংলাদেশের ইউথ আইকন। হাজারো তরুণ রোজ তার মতো হওয়ার স্বপ্ন দেখে, আর হাজার তরুণী তাকে নিয়ে ঘর বাঁধার। কেউ বিশ্বাস করবে সাংবাদিকদের সাথে কথা বলা এই লোকটি কিছুক্ষণ আগেই এক ভয়ানক পৈশাচিক খেলায় মেতেছিল। এই সমাজে ভদ্রতার মুখোশের আড়ালে সৌহার্দ্য রেহমানের মতো পিচাসরাও লুকিয়ে থাকে, যাদের ধরা বড্ড কঠিন। এরা টাকার গরমে পুরো দুনিয়া কিনতে পারে। বিভিন্ন ভঙ্গিমার ছবি আর ভিডিও শেষে বিয়ের পালা এলো। মনে হচ্ছিল কোথাও একটা লুকিয়ে পড়ি, যেখানে এই সাইকোর পৌঁছানো সম্ভব নয়, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সেই ইচ্ছেটা চেপে গেলাম। কবুল বলার পূর্বে তার লোক দেখানো প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। সবার মুখে একটাই কথা, আমি অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। তাদের কি করে বলি, এই লাভিং চেহারার পেছনে লুকিয়ে আছে আস্ত একজন সাইকো, যে কিনা নরপিশাচ থেকে কম নয়। সন্ধ্যা 7টা নাগাদ বিয়ে সম্পূর্ণ হয়। আমাদের বাড়ি নরসিংদী এলাকার একটু ভেতরের দিকে। বাবার রাজমহলের মতো বাড়ি করার খুব শখ ছিল, তাই বিশাল জায়গা জুড়ে আমাদের এই বাংলো, যা রাজপ্রাসাদ থেকে কম নয়। আমি এই বিশাল বাড়ির রাজকন্যা। আমার জীবনটা কেমন যেন বিউটি এন্ড দ্য বিস্ট এর মতো হয়ে গেল। যদিও আমি বিউটি হলেও এই বিস্ট কোন রাজপুত্র নয়, বরং সত্যিকারের বিস্ট, যার বিশাল প্রাসাদ রয়েছে কিন্তু পিওর হার্টলেস। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তার বাড়ির দিকে রওনা দিলাম। যদিও আমাদের এখানে রেওয়াজ আছে মেয়ের বাড়িতে থাকার, কিন্তু সে মানেনি। বাবা আমার সাথে একটা কথাও বলেনি। খুব কান্না পাচ্ছিল, তাই বাবাকে জড়িয়ে ধরতে যাব, তার আগেই বাবা চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, ওর খেয়াল রেখো। সে বাবাকে নিশ্চিন্তে থাকতে বলেছে, তবে খেয়াল কি রাখবে তা আমার থেকে কে ভালো জানে। গাড়ি যত এগোচ্ছে বুকের চিনচিন ব্যথাটা ক্রমশ বাড়ছে। মনে ক্ষুধার্ত সিংহের খাঁচায় যাচ্ছি, আর সে আমার ছিঁড়ে খাওয়ার ফন্দি আটছে। হঠাৎ গাড়িটি থেমে গেল, কিন্তু আশেপাশে কোন বাড়ি দেখছি না। সামনে বিশাল এক গোডাউন চোখে পড়ছে। কেন জানি খুব ভয় করছে। এটা কোন জায়গা? আমরা এখানে কেন? বেবি, জানো না ফার্স্ট নাইটে সব হাজবেন্ড তার ওয়াইফকে গিফট দেয়। আমিও দিব তোমাকে তোমার জীবনের সেরা উপহার। আমার হাত ধরবো এক প্রকার টেনেই ভিতরে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই নাকে রক্তের গন্ধ ভেসে আসলো। কি বিদঘুটে গন্ধ, মনে হচ্ছে সব বেরিয়ে আসবে। আশেপাশে ছোপ ছোপ রক্তের দাগ। সামনে একজন লোককে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। মাথা হেলানো নিচের দিকে, সারা শরীর তার রক্তে মাখামাখি। তখনই একজন তার মুখে লাগিয়ে রাখা কালো কাপড় সরিয়ে মুখ তুলে ধরল। মুখটি দেখেই আমি চিৎকার দিলাম। এটা সেই লোক যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। লোকটির চোখ দুটো উপরানো। মুখে মারের দাগ আর গলা কাটা অবস্থায় আছে, যার থেকে এখনো গোলগোল করে রক্ত পড়ছে। হাতের আঙ্গুলগুলো ভয়ানকভাবে কাটা। আর আমি আর তাকাতে পারছি না।
মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। চারপাশ কেমন যেন ঘুরছে। কানে কিছু কথা শুনতে পাচ্ছি। কেমন লেগেছে আমার গিফট? খুব সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমার হয়নি? কিন্তু এর জবাব দেওয়ার পরিস্থিতিতে ছিলাম না আমি। ঢলে পড়ে গেলাম নিচে। কি হচ্ছে কিছুই বুঝতে পারিনি, তার আগেই জ্ঞান হারিয়েছি। চোখ খুলে নিজেকে আলিশান বিছানায় আবিষ্কার করলাম। চারপাশে ফুল দিয়ে সাজানো, তবে ফুলগুলো কিছুটা চুপসে গিয়েছে সময়ের ব্যবধানে। মাথাটা খুব ভারী লাগছে, মনে হচ্ছে কয়েকশো কেজি পাথর মাথায় উঠিয়ে দেয়া হয়েছে। মাথা চেপে কোনো প্রকার উঠে বসলাম। কেমন যেন বমি বমি পাচ্ছে। এই এক সমস্যা আমার। খালি পেটে বেশিক্ষণ থাকলেই বমি বমি পায়। কিছুটা পিটপিট করে চারপাশ দেখছি। এই স্থানে এর পূর্বে এসেছি বলে আমার মনে পড়ছে না। পাশে রাখা শেলফের দিকে তাকাতেই একজনের হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেলাম। ফর্সা গড়ন, গোলগাল মুখ, টোলপড়া হাসি আর সিল্কি চুলগুলো কপাল পর্যন্ত ছড়িয়ে থাকা চুল। ছেলেটির বয়স আনুমানিক 20-21 হবে। কি নিষ্পাপ চেহারা! এই চেহারা আমি চিনি, খুব ভালো করে চিনি। এই চেহারা আমি কি করে ভুলতে পারি? অন্তত আমার হাতের ব্যথা আমাকে এই মুহূর্তে ভুলতে দিবে না, তাকে আর হৃদয়ের ক্ষত সারা জীবন ভুলতে দিবে না। গায়ের গয়নাগুলো খুলে সেই পাশের টেবিলে রাখা। এখন গায়ে নাকফুল ব্যতীত অন্য কোন গয়না নেই। নাকফুলটা আমার মায়ের। তিনি খুব শৌখিন নারী ছিলেন। আমার জন্মের পূর্বেই আমার বিয়ের সকল গয়না তিনি গুছিয়ে গেছেন, আর আপুর জন্মের পূর্বে আপুরগুলো। আমি জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখিনি কখনো। আমি জানি না সে কেমন দেখতে, কারণ বাবা তাকে মিস করবেন ভেবে সকল ছবি সরিয়ে ফেলেছিলেন। তবে আমি আমার মাকে খুব ভালোবাসি। আমি অনুভব করতে পারি তাকে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, তবে বেশি দূর এগুতে পারিনি। মাথা হঠাৎ চক্কর দিয়ে উঠাতে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কেউ একজন এসে খপ করে চেপে ধরলেন। মাঝ বয়সী একজন মহিলা। শরীরে কালো এপ্রন জড়ানো, হয়তো রান্না ঘর থেকে এসেছেন। তিনি আমাকে ধরে বিছানায় বসিয়ে দিলেন। আমার শরীর কাঁপছে, হয়তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তিনি আমাকে কিছুটা আশ্বস্ত করলেন যে ভয়ের কিছু নেই। সে আছে আমার সাথে, তবুও কেন যেন কাঁপছি আমি। কিছুক্ষণ বাদে কিছুটা স্বাভাবিক হতেই সে আমাকে দাঁড়াতে সাহায্য করলেন আর ওয়াশরুমের দিকে এগিয়ে নিয়ে গেলেন। ফ্রেশ হয়ে বের হতেই দেখি সে খাবার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে পাশে বসিয়ে খাইয়ে দিলেন। আপু ছাড়া কেউ আমাকে কখনো এতটা যত্ন করে খাওয়ায়নি। আপুর কথা মনে পড়তেই চোখ দুটো ভরে এলো। আজ প্রায় 2 বছর আমি আপুকে দেখি না। আমি জানি না সে কোথায় আছে। 2 বছর আগে আপুর সাথে সৌহার্দ্য, মানে যে বর্তমানে আমার বর, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপু বেশ খুশি ছিল বিয়েতে। সবার সাথে হাসি খুশি ভাবেই ফাংশনে ছিল, কিন্তু হলুদের দিন তাকে মেহেদি পরানোর পর আর খুঁজে পাওয়া গেল না, শুধু পাওয়া গেল তার হাতে লিখা একটি চিঠি, যাতে লিখা ছিল, বাবা, আমি একজনকে ভালোবাসি, তাই তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। পারলে আমাকে ক্ষমা করে দিও, আর পুচকি চিন্তা করিস না আমার জন্য। আমি ভালো থাকবো বেশ। তারপর থেকে আমি সত্যিই চিন্তা করিনি, কারণ আপু আমার কথা আমার কাছে বেদবাক্য তুল্য। সে যখন বলেছে ভালো থাকবে মানে সে থাকবে। তবে মিস করেছি তাকে বড্ড, কারণ আমার মায়ের মতো ছিল যে সবসময় আগলে রাখত আমায়। আমাকে খাইয়ে দেয়া, গল্প শোনানো, নাচ শেখানো, সব সে করত। তাই আমার মায়ের মতো বোনকে হারিয়ে কিছুটা অগোছালো হয়ে গিয়েছিলাম। হুটহাট কান্না করে দিতাম, তবে এখন অনেকটা সামলে গেছি। তবে মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানতে, আপু তুমি কি সত্যিই ভালো আছো?
ভাবনার মাঝেই কেউ একজন গালে থাকা চোখে পানি মুছে দিল। তাকিয়ে দেখি সেই আন্টি আমার মুখ মুছিয়ে দিয়ে বললেন, বাড়ির জন্য মন খারাপ করছে? এটাও তোমার নিজের বাড়ি, তাই কেঁদো না। আমার কেন কান্নার বেগটা বেড়ে গেল। ছোট থেকেই কেউ মন খারাপের সময় সান্ত্বনা দিলে বড্ড কান্না পায়। ধরা গলায় তাকে বললাম, আমি আপনাকে মামুনি ডাকি? সেও কিছুটা অবাক হলো, তারপর বলল, আমি এই বাড়ির কেয়ারটেকার। বাড়ি সম্পূর্ণ দেখে রাখা আমার দায়িত্ব। তুমি আমাকে হয়তো পরিবারের কেউ ভাবছো। আমি কিছুটা হতাশ হলাম, তারপর অসহায় গলায় বললাম, মামুনি ডাকলে কি সমস্যা হবে আপনার? না না, তা বলিনি। সে তুমি আমাকে ডাকতে পারো। ছোট সাহেব আসলেই হীরের খনি বেছে এনেছে, না হয় আজকাল তোমার মতো মেয়ে দেখি না। অন্যরা তো আমি কেয়ারটেকার হওয়া সত্ত্বেও আমাকে সার্ভেন্টদের মতো কাজ করার কথা বলে। উনি কিছুটা দীর্ঘনিশ্বাস ফেললেন, তারপর আমাকে বললেন, ওই এখানে কাবার্ড আছে, তাতে তোমার সবকিছু আছে। তুমি জামাকাপড় বদলে নাও। আমি আসছি। দুপুরের খাবার রেডি করতে হবে, তাছাড়া আজকে বড় সাহেবও আসবেন এখানে। উনি ব্যস্তভঙ্গিতে কথাগুলো বলে চলে গেলেন, আর আমি সেই কাবার্ডের দিকে এগিয়ে গেলাম। কাবার্ডের একপাশ খুলতেই আটকে উঠলাম। কারণ সামনেই রক্তমাখা জামা পরে আছে, যার থেকে উটকো গন্ধ আসছে। মুহূর্তেই কালকে রাতের ঘটনাগুলো চাড়া দিয়ে উঠল মাথায়। সে বীভৎস চেহারা। আমার হাত পা কাঁপছে। কয়েক বছর ধরেই আমার হেমোফোবিয়ার সমস্যা রয়েছে। আমি মাটিতে বসে পড়লাম। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। সামনের দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছি না। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সবকিছু ঝাপসা মনে হচ্ছে। আমি মাথা চেপে বসে আছি। চোখ খুললেই যেন সেই ভয়ানক দৃশ্য। কিছুক্ষণ নিচে বসে থাকার পর কিছুটা স্বাভাবিক হলাম, তাই উঠে বসলাম। ভুলেও আলমারির দিকে নজর দেইনি আর। অন্যদিকে ঘুরে কোনোরকম ধাক্কা দিয়ে আলমারি লক করলাম, তারপর এই ঘরে আর এক মুহূর্তও দাঁড়ালাম না। নিচে নেমে এসে গার্ডেন এরিয়ায় চলে আসলাম। এই মুহূর্তে মুক্ত বাতাসের বড্ড প্রয়োজন আমার। চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলাম প্রায় শখানেক বডিগার্ড বাড়ি পাহারা দিচ্ছে। হুহো বড় লোকের বিরাট কারবার। এদের গাড়ি খুলে দেয়ার জন্য হলেও 5 মানুষের দরকার। কিছুক্ষণ গার্ডেন এরিয়ায় ঘুরে বাড়ির ভেতরে ঢুকলাম আবার। সেই কাল রাতে শেষবারের মতো ওই সাইকোকে দেখেছি, এরপর সকাল থেকে আর নজরে পড়েনি। অবশ্য এতে ভালোই হয়েছে, কারণ কাল রাতের পর আর তার মুখদর্শনের ইচ্ছে আমার নেই। দীর্ঘনিশ্বাস ফেলে রুমের এগুলাম। এসেই সাবধানে অন্য পাশের কাবার্ড খুলে ড্রেস চেঞ্জ করে নিলাম, তারপর কতক্ষণ এদিক ওইদিকে পাইচারি করে একসময় বালিশে গা এলিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে কোন ফোন নেই যে বাবার সাথে যোগাযোগ করব। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। ঘুম থেকে চোখ মেলে মাম্মিকে দেখতে পেলাম, মানে এই বাড়ির কেয়ারটেকার। উনি আমাকে বললেন যে সৌহার্দ্য আর তার বাবা নাকি ডাইনিংয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসতেই সৌহার্দ্যকে তার বাবার সাথে হেসে কথা বলছেন আর 5টি স্বাভাবিক ছেলের মতো, কিন্তু আমি তো জানি সে নর্মাল নয়। তার বিশাল সমস্যা রয়েছে যা অন্যদের চোখে পড়ে না। উনি সব দিক থেকেই পারফেক্ট। দেখতে হ্যান্ডসাম যাকে বলে, অতিরিক্ত সুন্দর যাকে এক দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। ভালো জব করে। মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, সব মিলিয়ে যেকোনো মেয়ের স্বপ্নের পুরুষ, কিন্তু এই পারফেক্ট চেহারার পেছনে লুকিয়ে আছে অন্য এক চেহারা, যে মানুষ খুন করে পৈশাচিক আনন্দ পায়। হ্যাঁ, মানুষ খুন করে। কারণ আলমারিতে শুধু রক্তে ভেজা শার্ট ছিল না, সাথে কিছু ছবিও ছিল যাতে বিভিন্ন মানুষের লাশ ছিল। আমি কিছুটা ঘৃণা নিয়ে তার থেকে দৃষ্টি সরিয়ে নিলাম।
আমি তাকে ঘৃণা করি কোন এক কারণে, কিন্তু তাকে ভয় পাই বড্ড। তাই হয়তো অনেক কিছু করার থাকলেও হাত পা গুটিয়ে তার খাঁচায় বন্দিদশায় আছি। কিছুটা সাহস নিয়ে তার দিকে না তাকিয়ে তার বাবার পাশের চেয়ারে বসলাম, কারণ তার পাশে বসার সাহস আর ইচ্ছে কোনটিই আমার নেই। কিন্তু অন্য সময়ের মতো আমার অনিচ্ছা সত্ত্বেও সে নিজ চেয়ার থেকে উঠে আমার পাশের চেয়ারে বসলেন। পুরোটা সময় জুড়ে নিজের বাবার সামনে খুব কেয়ার করলেন আমার। তাকে বুঝালেন কতটা ভালোবাসেন সে আমায়। তবে তার বাবা খুব ভালো মানুষ। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছেন, মা তোমার কোন অসুবিধা হচ্ছে না তো? আমি যথারীতি মাথা নাড়িয়ে না বললাম, কারণ এখন পর্যন্ত আমার সাথে কিছু হয়নি, তবে ভবিষ্যতের কথা জানা নেই। যে শান্ত বাঘ আমার পাশে বসে আছে সে যে অশান্ত হয়ে উঠবে না তার কোন নিশ্চয়তা নেই। খাওয়া দাওয়া শেষে সোফায় বসে তার বাবার সাথে আলাপ করছিলাম। হঠাৎই তিনি বলে উঠলেন, তোমার কিছু চাই মা? আমি এনে দেই তোমায়? আমার মনে হলো এই একটা সুযোগ বাবার সাথে কথা বলার। আমি জানি না এতে কি হবে, তবে মরার আগে বাবার আওয়াজ শুনে মরতে চাই, তাই তাকে নরম গলায় বললাম, বাবার সাথে কথা বলতে চাই একটু। আমার কথা শুনে তিনি যে অবাক হয়েছেন তা টের পেয়েছি। কিছুটা বিস্ময় নিয়ে বললেন, তোমার ফোন কোথায়? আমি এবার সৌহার্দের দিকে তাকালাম। সে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ছোটখাটো ঢোক গিলে বললাম, আমার ফোনে ভুলে কালকে বাসায় রেখে এসেছি, আর উনি সকাল বাসায় ছিলেন না। যখন ফিরেছেন তখন আমি ঘুমেছিলাম। তাই চাওয়া হয়নি তার কাছে। ও সৌহার্দ্য বৌমাকে একটা ফোন কিনে দিস, আর এখন তোর ফোনটা দে। কথা বলুক বাবার সাথে। তিনি আমার দিকে তাকিয়ে কিছু বলেননি ঠিকই, তবে বেশ বুঝতে পারছি সে আমার এক দণ্ড কথাও বিশ্বাস করেনি, তবে আমার যায় আসে না। বাবার সাথে কথা বলতে পারলেই শান্তি। সৌহার্দ্য আমাকে দাঁতে দাঁত চেপে ফোনটা হাতে দিয়ে বলল, নেও কথা বলো। আমি ভয়ে ভয়ে ফোনটা হাতে নিলাম, তারপর সেখানে বসেই ফোন দিলাম, কারণ এই মুহূর্তে বাবার সামনে থেকে সরলে ভয়ঙ্কর কিছু হতে পারে আমার সাথে। বাবার সাথে টুকিটাকি কথা বলে রেখে দিলাম। সে বেশ রেগে আছে বুঝলাম। ফোন কাটার পূর্বেও সাবধান করে দিলেন যেন তার জামাইকে কোনো প্রকার কষ্ট না দেই। আমি ফোনটা সৌহার্দ্যকে ফিরিয়ে দিলাম। সন্ধ্যায় মাম্নির কাছে রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কারণ রুমে পা ফেলার সাহস বা ইচ্ছে কোনটিই আমার নেই। আজকে বাবা আমাদের কাছে থাকবেন, অবশ্য আমিই জোর করে রেখে দিয়েছি, কারণ সে আমার কাছে একদিন থাকা মানে আজকের জন্য রেহাই পাওয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে মামুনি আমার দিকে তাকিয়ে বললেন, মন খারাপ? বাবার কথা মনে পড়ছে? আমি জবাব দেইনি, কারণ কি জবাব দিব তা জানা নেই। আপাতত কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবার বললেন, ছোট সাহেবকে ভয় পাও? কথাটায় আমি চমকে উঠলাম, কারণ আমি ভেবেছিলাম উনার আসল চেহারা কেবল মাত্র আমার জানা। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। তা দেখে তিনি চুলার আঁচও কমিয়ে আমার দিকে ফিরলেন, তারপর হাত দুটো নিজের কাছে নিয়ে বললেন, এখন যে ছোট সাহেবকে দেখছো একসময় এমন ছিল না। খুব হাসি খুশি ছিল। তার অনেক বন্ধু ছিল, তাদের সাথে হই রইতে মেতে থাকত। তার মা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করত বলে ছোট থেকে সে আমার কাছেই বড় হয়েছে, তাই খুব সখ্যতা ছিল আমার সাথে, কিন্তু যখন তার 12 বছর বয়স তখন তার বাবা মা একদিন তুমুল ঝগড়া করেছিল। যতটুকু বুঝেছিলাম তার মর্মার্থ এই ছিল যে ছোট সাহেবের মায়ের সাথে তার বসের অন্যরকম সম্পর্ক ছিল, আর তাই উনি বড় সাহেবকে ডিভোর্স দিচ্ছিলেন। ছোট সাহেব তখন ওইসব বুঝার বয়সে ছিলেন না, তাই মাকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখে তার হাত ধরে বাধা দিতে যায়, কিন্তু তিনি তার ছেলেকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট সাহেব সিঁড়ি দিয়ে পড়ে যান। পুরো 3 মাস ছোট সাহেব কোমায় ছিলেন, যখন উঠলেন তখন কেমন যেন চেঞ্জ হয়ে গেলেন। কারো সাথে কথা বলতেন না। ঘর বন্দি হয়ে থাকতেন।
উনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি অবাক হয়ে শুনছি। মাও বুঝি এমন হয় যে কিনা নিজের সন্তানের কথা ভাবে না? কিন্তু সমস্যা সেটা ছিল না। সমস্যা হলো অন্য জায়গায়। ছোট সাহেব ক্রমশ জেদি হয়ে গেলেন। ঘরে ভাঙচুর করতেন, এমনকি নিজের হাত পাও কেটে ফেলতেন। বড় সাহেবের একটা পোষা কুকুর ছিল যাকে তিনি খুব আদর করতেন, কিন্তু একদিন ওইটার লাশ বড় সাহেবের রুমের সামনে কে যেন ফেলে রাখেন। পরে জানা যায় ছোট সাহেব মেরেছেন সেটাকে। বড় সাহেব কারণ জানতে চাইলে বলে সে কেন ওই কুকুরকে প্রায়োরিটি দেয়। বড় সাহেব শুধু তাকে ভালোবাসতে পারবে, অন্য কাউকে না। না হয় সবাইকে মেরে ফেলবে। এরূপ কাণ্ডে আমরা হতবাক ছিলাম। তারপর ডাক্তার দেখানো হয় তাকে। আর আমরা জানতে পারি ছোট সাহেব প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। তিনি কাউকে বিশ্বাস করে না, তার মনে হয় তাকে সবাই ধোঁকা দিচ্ছে। তাই বড় সাহেব যখন ওই কুকুরকে আদর করতেন তার মনে হতো সেই কুকুর তার জায়গা নিয়ে নিবে, তাই সেই কুকুরকে সরিয়ে ফেলেন উনি। এজন্যই যাকে সে কাছের মানুষ মনে করে তার পুরো দুনিয়া ঘিরে শুধু সে থাকতে হবে, অন্য কেউ আসলেই তাকে সরিয়ে দিবে সে। তবে এটা ঠিক হতে পারে যদি সে যা চায় তা সে পায়। তাই তুমি যত দূরে যেতে চাইবে সে তোমাকে তত কষ্ট দিবে, সাথে তোমার আশেপাশের মানুষকেও। কিন্তু যতক্ষণ তার কথা মেনে চলবে ততক্ষণ সে তোমাকে কিছুই করবে, বরং বড্ড আগলে রাখবে। তাই নিজের ভালো চাইলে এমন কিছুই করবে না যা তার অপছন্দ, কারণ ফল তোমাকেই ভুগতে হবে। কথাগুলো শুনে আমি অতীত মিলানোর চেষ্টা করলাম। আমি তার কথা না মানাতেই সে অমন কাজ করেছে, আর যখন মেনে চলেছে তখন কিছুই করেনি, আর তাছাড়া কাল থেকে ওকে কিছুই করেনি, এর মানে উনি যা বলেছেন তা সত্যি। যতক্ষণ মেনে চলবো ততক্ষণ ভালো থাকবো, আর না মেনে চললেই সে সাইকোদের মতো করবে। এসব 7-5 ভাবতে ভাবতেই রুমের দিকে এগোলাম, কারণ মাম্নির কথা অনুযায়ী সে আমাকে কিছুই করবে না যতক্ষণ তার সকল কথা মেনে চলি। রুমে পা রাখতেই দেখি সব অন্ধকার হয়ে আছে, তাই লাইট জ্বালাতে যাব তার পূর্বেই কেউ তীব্র গতিতে আমার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেকালো। এক ফোঁটা শ্বাসও যেন নিতে পারছি না আমি। গলা চেপে ধরাতে শ্বাস নিতে পারছিলাম না। খুক খুক করে কেসে উঠতেই সে গলা ছেড়ে দিল, আর আমি ফ্লোরে বসলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছি। মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হয়ে আসলাম। নিচে বসে থাকা অবস্থায় পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সামনে হাঁটু গেড়ে কেউ একজন বসল। মাথা তুলে দেখি সৌহার্দ্য, যার চোখ মুখ সব লাল হয়ে আছে, হয়তো বেশ রেগে আছেন, কিন্তু ঠোঁটের কোণে আলতো হাসি ঝুলছে। খুব জোরে আমার থুতনি চেপে ধরে মুখ তুলে ধরল, তারপর দাঁতে দাঁত চেপে ধরে বলল, খুব কষ্ট হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে খুব, দেখো। মনে হচ্ছে কেউ বুকে ছুরি চালিয়েছে। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কেন বেশি ভালোবাসো? আমার কত কষ্ট হয় জানো? তাই ভাবছি তোমার বাবাকে একদম শেষ করে দিব, তারপর তুমি আর তার সাথে কথাও বলবে না, আর ভালোও বাসবে না। তখন শুধু আমাকে ভালোবাসবে তুমি, তাই না? কথাটা শুনে আঁতকে উঠলাম, কারণ আমি জানি সে যা বলছে তাই করবে। মুহূর্তেই সেই ছেলেটির কথা মনে পড়ল যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সেই বীভৎস চেহারা। আমি ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। কারণ সৌহার্দ্য যা করছে, যা সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় করছে না। যদি বাবাকে বাঁচাতে হয় তবে তার বিশ্বাস অর্জন করতে হবে। আমি জানি আমি তাকে ঘৃণা করি, হয়তো এতটা ঘৃণা যে তাকে খুন করতেও আমার হাত কাঁপবে না, কিন্তু সেটা করার সামর্থ্য আমার নেই। আর তাছাড়া কোন অসুস্থ ব্যক্তিকে মারার মতো নির্দয় আমি নই, তাই নিজেকে কিছুটা শান্ত করলাম, তারপর হুট করেই তাকে জড়িয়ে ধরলাম, কারণ তাকে শান্ত করা খুব প্রয়োজন। কিছুক্ষণ বাদে টের পেলাম দুটো হাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, হয়তো রাগ কমে গিয়েছে তাই। আমি তাকে জড়িয়ে ধরা অবস্থায় বললাম, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি তো এখন আমার সবচেয়ে কাছের মানুষ, তাই না? তাহলে আপনার থেকে অন্য কাউকে বেশি কি ভালোবাসতে পারি বলুন? আমার কথায় চমকে উঠে আমাকে ছেড়ে দিলেন, তারপর আমার দিকে তাকিয়ে বলল,
সত্যিই তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমাকে ছেড়ে কোথাও যাবে না? আমি মাথা নাড়ালাম, তাতে যেন উনি বড্ড খুশি হলেন। আমার হাত ধরে বলল, কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না? কখনো না প্লিজ। ইচ্ছে না থাকা সত্ত্বেও তার হাত ধরে আশ্বাস দিলাম তাকে ছেড়ে কোথাও যাব না, তাতেই যেন সে বড্ড খুশি, ঠিক বাচ্চাদের মতো যে নতুন খেলনা পাওয়ার বায়না করে। আমার ওই মুহূর্তে মনে হয়েছিল সে বড্ড অসহায় যে একটু ভালোবাসার বায়না করেছিল। আমার কোলে চুপটি করে মাথা রেখে শুয়ে পড়ল সে, আর আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সত্যি বলতে এই মুহূর্তে খুব দয়া হচ্ছে আমার তার প্রতি, কারণ সে ছোট থেকে মা ছাড়া বড় হয়েছে। আর মা ছাড়া সন্তান কতটা অসহায় তা আমি ছাড়া আর কে ভালো জানে? বাবা যতই ভালোবাসা দিক না কেন, দিন শেষে সে মা হতে পারবে না কখনোই, কিন্তু তাই বলে আমি তো হিংস্র নই। আমার মধ্যে মনুষ্যত্ব আছে যা তার মাঝে নেই, যদিও মামুনি বলেছেন তা পার্সোনালিটি ডিসঅর্ডার এর কারণে, কিন্তু মানুষকে অবিশ্বাস করা পর্যন্ত ঠিক আছে তাই বলে খুন? এটা সাইকো ছাড়া অন্য কারো কাজ নয়, আর কোন খুনিকে হয়তো আমি চাইলেও মেনে নিতে পারবো না। কখনো না। দেখতে প্রায় 6 মাস কেটে গেল। সেদিনের পর থেকে সৌহার্দ্য আমার সাথে কোনরূপ খারাপ ব্যবহার করেনি, আর না কোন হিংস্র আচরণ করেছে। আর 5টা হাজবেন্ডের মতো খুব স্বাভাবিক ছিল সে। আগের মতো হুটহাট করে কারো উপর রেগে যায় না। সব মিলিয়ে ধরতে গেলে সুখেই ছিলাম। সে আমাকে এখন কিছুটা বিশ্বাস করে, এমনকি আমাকে ফোন কিনে দিয়েছে নতুন, যাতে আমার পুরনো সিম রয়েছে। তবে সেদিনের পর আর বাবার সাথে যোগাযোগ করিনি। বাবা অবশ্য এসেছিল কয়েকবার, তবে সৌহার্দ্য এর সামনে কোনরূপ সখ্যতা দেখিনি, কারণ সে ভালো হয়েছে কিনা সম্পূর্ণ তা আমার জানা নেই। যেকোনো কিছুই হিতে বিপরীত হতে পারে। আমি বর্তমানে তাদের ফ্যামিলি ডক্টরের সামনে বসে আছি। সৌহার্দ্যের আড়ালে আমি এই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি আর তার চিকিৎসা শুরু হয়। সে আমাকে তার সম্পূর্ণ সিম্পটম খুলে বললেন এবং বলেছেন যে তার এই সমস্যা এখন আর নেই, কারণ তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে কাউকে বিশ্বাস করত না, কিন্তু এখন সে সবাইকে বিশ্বাস করা শুরু করেছে, তাই আগের মতো হিংস্র আর কখনোই হবে না সে। আর 5টা নর্মাল মানুষের মতো সেও সম্পূর্ণ নর্মাল। কথাটা শুনে কিছুটা খুশি হলাম। আমার টাস্ক শেষ। আমি চেয়েছি সে সুস্থ হোক, আর এখন সে সম্পূর্ণ সুস্থ। হসপিটাল থেকে বাসায় ফিরার পথে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি জানি না এতে কার কি হবে, তবে আমি মনে করি এটাতে সবার ভালো নিহিত। বাসায় ফিরতেই দেখি সৌহার্দ্য বেডরুমে বসে আছে। আমি ভেবেছিলাম সে হয়তো বাইরে থেকে ফিরতে দেখে কিছু বলবে আমায়, কিন্তু আমাকে চমকে দিয়ে সে কিছুই বলল না, বরং জড়িয়ে ধরল আমাকে, তারপর বলল, তোমার মনে হয় না আমাদের খাটটা অনেক বড়? এখানে আরেকটা মানুষের দরকার, তাই না? দেখো, আদো আদো চোখে তাকাবে আর ছোট ছোট হাত দিয়ে আমার হাত ধরবে। আমাদের এখন একটা বেবি নেয়া উচিত, তাই না নূর? আমি কিছুই বললাম না, শুধু হাসলাম। এর কি উত্তর দিব তা জানা নেই আমার। মাঝে মাঝে ভাবি যদি আমি হারিয়ে যাই তবে তার কি হবে? এয়ারপোর্টের সিটে বসে আছি। আর কিছুক্ষণ পরে প্লেনে উঠব, তারপর সারা জীবনের জন্য এই দেশ আর সৌহার্দ্যকে ছেড়ে চলে। হাতে পাসপোর্ট আর ভিসা নিয়ে বসে আছি মাথা নিচু করে। মাথার ভিতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। খুব ইচ্ছে ছিল তাকে গুড বাই বলবো, কিন্তু বলা হয়নি, কারণ বললে সে আসতে দিবে না। আমি জানি না আমার চলে যাওয়ার পর সে কি করবে। তবে আমার পক্ষে আর মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে তার সাথে থাকা সম্ভব নয়। সংসার মানে শুধু একসাথে থাকা নয়, বরং দুজন মানুষের সহযোগিতায় একটা ছোট্ট নীড় গড়া, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। আমি জানি না প্রতি মুহূর্তে তার বলা ভালোবাসার কথায় কতটুকু সত্যতা রয়েছে, তবে আমি তাকে ঘৃণা করি। তার ব্যবহারের সঠিক কারণ জানার পর থেকে হয়তো তার প্রতি আমার দয়া হয়েছে, তাই তাকে সুস্থ করতে সাহায্য করেছি।
এতদিন থাকতে থাকতে হয়তো মায়াও জন্মেছে, তবে সেটা আমার হৃদয়কে নাড়াতে পারেনি। আমি তাকে ঘৃণা করি। প্রচণ্ড ঘৃণা করি আর সারা জীবন করব। সে হয়তো কোন কিছুই ইচ্ছে করে করেনি, তবে তাই বলে আমার কষ্ট তো মিথ্যে নয়। প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকা, না জানি কখন কি করে বসে। সেই ভয়ের অনুভূতিগুলো চাইলেও ভুলতে পারবো না, কিন্তু তার প্রতিশোধ নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। তাই তাকে ছেড়ে যাওয়াই শ্রেয়। এতে সেও ভালো থাকবে আর আমিও। আর যাই হোক, কোন ক্রিমিনালের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ক্রিমিনাল। সে একটা ক্রিমিনাল, যে বিয়ের দিন আমার বোনকে কিডন্যাপ করেছিল যাতে ওকে বিয়ে না করতে হয়। কারণ সে আমাকে চেয়েছে, তাই আপুকে 2 দিন আটকে রেখেছিল, অথচ সবার সামনে আপুকে খারাপ বানালো। তারপর নিজে জোর করে অন্য একজনের সাথে আপুর বিয়ে দিয়ে দিল, যেখানে সে জানতো আপু শুধু তাকে ভালোবাসে। একটা মানুষ কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারবে? যদিও আপু এখন সুখে আছে, কিন্তু তাই বলে তার যে কষ্ট হয়েছে তার দায়ভার কে নিবে? আপুকে কিছুদিন আগ পর্যন্তও বাবা ক্ষমা করেনি, তার কি হবে? সে আমাকে হাসিল করার জন্য আমার কাছের মানুষকে আঘাত করেছে। তাদের বিচ্ছেদ ঘটিয়েছে। বিচ্ছেদ কত কষ্টের হয় তা তারও বুঝতে হবে। আর তাছাড়া আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 2 বছর আমি তার জন্য কাটিয়েছি। হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগবে, আমি তাকে সাইকো কেন বলি? কারণ সে আসলেই একটা সাইকো। আপুর সাথে বিয়ে ভাঙ্গার পর প্রায়ই তিনি আমাদের বাসায় আসতেন আর আমার দিকে তাকিয়ে থাকতেন সময় নিয়ে। তার সেই উদ্ভট তাকানোর মানে খুঁজে পেতাম না আমি, তবে যেহেতু বাবার পরিচিত তাই অস্বস্তি হওয়া সত্ত্বেও কিছু বলার সাহস পাইনি। কিছুদিন পরেই শুরু হলো অচেনা নাম্বার থেকে ছেলেদের থেকে দূরে থাকার হুমকি। প্রথম প্রথম মজা ভেবে উড়িয়ে দিলেও ক্রমশ বোধগম্য হলো কেউ মজা করছে না, বরং আমার সাথে গেম খেলছে। আমার বেস্ট ফ্রেন্ড আরাফকে যেদিন কেউ একজন বেদরম পিটিয়ে মাঝরাস্তায় ফেলে গিয়েছিল, সেদিন বুঝতে পারি ব্যাপারটা মজা নয়। এরপর প্রায়ই বীভৎস চেহারার ছবি আসতে শুরু করলো আমার কাছে, সাথে চিঠি যেখানে লেখা থাকতো আমি শুধু তার, অন্য কেউ নজর দিলে তার পরিণতি এর চেয়েও ভয়ঙ্কর হবে। ভয় আকাশের সাথে যোগাযোগ অফ করে দিয়েছি, এমনকি কেউ মিশত না আমার সাথে। যে ছেলেই চেষ্টা করত হয় তার লাশ পাওয়া যেত, নয় সে হসপিটালের কেবিনে ভর্তি। পুরো 2 বছর দুঃস্বপ্নের মতো কেটেছে আমার। পুরোটা সময় জুড়ে মনে হতো কেউ আমার নজর রাখছে। আমাকে সর্বক্ষণ দেখছে, লাইক আ স্টোকার। আমি কি কালারের ড্রেস পরেছি তা আমি ঘরে থাকা সত্ত্বেও বলে দিতে পারত, কিন্তু আমি কে করত তা জানা ছিল না আমার। একদিন হঠাৎ সেই নাম্বার থেকে মেসেজ আসে যে অমুক জায়গায় দেখা করো। আমি ভাবলাম তিলে তিলে ভয় পেয়ে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো, তাই সাহস করে সেখানে গিয়েছি, আর সেখানে গিয়েও সৌহার্দ্য রেহমানের আসল চেহারা দেখলাম। যে মানুষটি গত 2 বছর আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, সে আমাকে প্রপোজ করছে, তাও বিয়ের জন্য। আর কে করতো আমার জানা নেই, তবে আমি রাজি হতে পারিনি। মুহূর্তেই তার প্রতি থাকা সম্মান ঘৃণায় রূপ নিল, আর আমি বাবার নিয়ে আসা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তারপরের টুকু তো আপনাদের জানাই। কিছুক্ষণের মধ্যেই এনাউন্স হলো যে যাত্রীদের প্লেনে গিয়ে বসতে বলছে। আমি আমার সকল কিছু উঠে দাঁড়াতেই একটা হাত চেপে ধরল আমায়। সে আর কেউ না, আমার বাবা। বাবার হাত ধরেই দেশ ছেড়ে ভিয়েতনাম চলে যাচ্ছি সারা জীবনের জন্য, আর এই চেনা দেশে ফিরা হবে না আমার। এত ঘৃণার ফাঁকেও সৌহার্দ্যকে একবার দেখার জন্য মন আনচান করেছিল, কিন্তু ইচ্ছে চেপে গেলাম। কি করছে সে এখন? আমার ফেলে আসা চিঠি নিশ্চয়ই পেয়েছে। আমি সে ভালো থাকুক, আর আমিও মুক্তি চাই। প্রাণ খুলে শ্বাস নিতে চাই। এতটুকু বলা শেষ হতেই পুরো রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তারপর কি শুনবে সে আশায়, কিন্তু কিছু শুনতে না পেরে হতাশ হলো। উৎসুক জনতার একজন কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে ফেলল, কাহিনী কি এখানেই শেষ? তাহলে কি আর তাদের দেখা হয়নি?
আর ওই সাইকোর কি হয়েছিল এরপর? নূর মুচকি হাসল তবে কিছু বলল না। কিছু কিছু সময় নিস্তব্ধতা অনেক কিছু বলে দেয়। ও উঠে দাঁড়ালো তারপর রুম ছেড়ে বেরিয়ে পড়ল। ওর নিজেরও জানা নেই তারপর ওই সাইকোর কি হয়েছে। আজ প্রায় 1 বছর দেশ ছেড়েছে ও। এখানে নিজের বাবার সাথে একটা ফ্ল্যাটে থাকে। এখানে একটা এনজিও এর হয়ে জব করে অনেকদিন ধরে। আজ ওর কলিগরা সবাই মিলে ধরেছে একটা গল্প বলার জন্য আর নিজের জীবনের সত্যিটাকে গল্প বানিয়ে বলেছে ও। ওর মনে হতো ও সৌহার্দ্যকে ঘৃণা করে কিন্তু ও ভুল ছিল। এই 1 বছর হারে হারে টের পেয়েছে ও কতটা মিস করেছে তাকে। কতটা চেয়েছে তাকে। কিন্তু ফিরে যাওয়ার মুখ নেই ওর। কি বলবে গিয়ে? সৌহার্দ্যকে শাস্তি দিতে গিয়ে নিজেই সেটা ভোগ করেছে। ভিয়েতনামের সবচেয়ে বড় আকর্ষণ হল গোল্ডেন ব্রিজ। কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে এখানে যদি কোন কাপল এই প্রকৃতিকে সাক্ষী রেখে কিস করে তাহলে তারা সারা জীবন একসাথে থাকবে। অদূরেই সে দৃশ্য চোখে পড়ছে। সেখান থেকে দৃষ্টি সরিয়ে ব্রিজের নিচে তাকালো নূর। হঠাৎ মনে হলো কেউ একজন ওর হাত চেপে ধরেছে। আর কিছু বুঝার পূর্বেই নিজের অধর যুগল অন্যের অধীনে তা ঢের বুঝতে পারল তবে ছাড়ানোর চেষ্টা করেনি কারণ ও জানে মানুষটিকে। এই 1 বছর এই স্পর্শগুলোকে বড্ড মিস করেছে ও। ও মানুষটির চোখের দিকে তাকালো। এই সাইকো লোকটা সত্যিই সাইকো তবে এই সাইকোর চোখে কোন হিংস্রতা নেই বরং রয়েছে একরাশ ভালোবাসার পাগলামো। নূর মৃদু গলায় প্রশ্ন করল। কখন এসেছেন এখানে? সৌহার্দ্য হাসল তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল। তুমি যে ফ্লাইটে এসেছো তার ঠিক পরের ফ্লাইটে। নূর অবাক করা দৃষ্টিতে তাকালো। মানে এতদিন ধরে এই লোক এখানে ছিল অথচ ওর সামনে আসেনি আর ও বিরহের দহনে প্রতিনিয়ত জ্বলেছে? তাহলে আপনি সামনে আসেননি কেন? তুমি আমাকে বিচ্ছেদের শাস্তি দিতে চেয়েছিলে আর আমি চেয়েছি তোমার ইচ্ছে পূরণ করতে। তবে অবাক হয়েছি এটা দেখে যে আমাকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজেও শাস্তি পেয়েছো। তাহলে আজ কেন সামনে এলেন? কারণ তোমাকে ছাড়া থাকা আর সম্ভব নয়। এতদিন দূর থেকে দেখে দেখে বড্ড তৃষ্ণার্ত হয়ে গিয়েছি তোমার ভালোবাসার। এই বিরহের দহন আর সইতে পারছিলাম না। পুরো স্বভাব এখনো যায়নি? এখনো ফলো করেন লাইকা স্টোকার? বহুদিনের অভ্যোস ম্যাডাম এত সহজে ছাড়ি কি করে? নূর সৌহার্দ্যের বুকে কয়েকটা কিল বসিয়ে বলল। সাইকো একটা। উহুম শুধু সাইকো না বরং সাইকো স্টকার। নূরের কথা শুনে সৌহার্দ্য হাসল তারপর শক্ত করে জড়িয়ে ধরল যেন ছাড়লেই পালাবে। সেদিন নূরের চিঠিতে লিখা ছিল যদি একটুও ভালোবেসে থাকেন তবে খুঁজবেন না আমায় কিন্তু নূরের সব কথাও রাখলেও এটা রাখা সম্ভব হয়নি ওর। এই 1 বছর বিচ্ছেদের ব্যথা হাড়ে হাড়ে টের পেয়েছে। নূরকে ছাড়া থাকতে হবে কথাটা ভাবলেই মনে শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাচ্ছে। ওর পাগলামোর ছিটে ফোটাও নূরকে দেখাবে কারণ ভালোবাসে ওকে বড্ড। সৌহার্দ্য নূরকে আরও শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। সমাপ্ত।